প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। পান্থপথ দৃকপাঠ ভবনের ৮ম তলায় দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী কার্টুনে বিদ্রোহ। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৩ আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাভেদ জলিলের প্রদর্শনী সিনথেটিক রিয়েলিটি ইজ থট আর্টিফিশিয়াল, মুভমেন্ট অফ থট পার্ট 1 দ্য রেড। প্রদর্শনী চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় অনুষ্ঠান অন্যরকম গল্প। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোর মামা গরিব বলে তোর সাথে তার শিক্ষিত মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে? আমি আপনি এসব কি কথা কইতেছেন? এসব কথা তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। ভাবিস নাই না? যদি নাই ভেবে থাকিস তাহলে আজকে কেন এই বাড়িতে আসলি? বল, আজকে কেন আসলি? কে বলেছে তোকে জাহিদা অসুস্থ? বাই দ্য ওয়ে, আপনাদের বয়স তো খারাপ না, তা আপনারা এখানে ইয়াং পিপলদের সাথে কি করছেন? আপনাদের তো এখন উচিত বৃদ্ধাশ্রমে থাকা। ও তা মামনি, তোমার বাবা মায়ের বয়স কিরকম? আমারই মতো বোধ হয়। তারা কি বৃদ্ধাশ্রমে থাকেন? আপনি যে কি বললেন? আপনার এত বড় সাহস কোথা থেকে পেলেন? আপনি আমার বাবা মাকে নিয়ে আপনি কথা বলেন? রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গান নিয়ে এখন সাম্প্রতিক সময়ে কাজ করা হচ্ছে। হ্যাঁ, সাম্প্রতিক শুধু না, একেবারে ছোটবেলা থেকে বলতে পারেন যে গান ছাড়া কিছু করি না। হ্যাঁ, এরকম। আচ্ছা, আপনার তো নিজের স্টুডিও আছে। হ্যাঁ, তো প্রকাশ করা হোক বা না হোক, দেখা যাচ্ছে যে গানের কাজ তো চলতেই থাকে সব সময়। হ্যাঁ হ্যাঁ। রেওয়াজটা কি করা হয়? অবশ্যই রেওয়াজটা কন্টিনিউ করি, কারণ ছোটবেলা থেকে লোকসঙ্গীত গাই, কিন্তু যেহেতু সঙ্গীতের উপরে আমার লেখাপড়া ছিল, ব্যাচেলর অফ মিউজিক করেছি, বাইরে থেকেও ডিগ্রি নিয়েছি, সেটাও ক্লাসিক্যাল মিউজিকে। আচ্ছা। তো ক্লাসিক্যাল মিউজিক পাশাপাশি লোকসঙ্গীত দুটোর জন্যই কিন্তু সমানতালে সাধনা করতে হয়। হ্যাঁ, কাজেই নিশ্চয়ই করি সাধনা। আর নিজের জন্য কাজ করা হচ্ছে বা নিজের গানের কাজ করা হচ্ছে, একই সাথে তো নিশ্চয়ই অন্যদের গানের কাজও করা হয় আপনার। হ্যাঁ হ্যাঁ, অন্যদের গান করা হয়, কারণ অনেকে রিকোয়েস্ট করে যে আমার একটা গান করে দেন, সুর করে দেন, অথবা মিউজিক কম্পোজিশন করে দেন বা রেকর্ডিং করে দেন, তখন করে দিই। আচ্ছা। আর একজন প্রশিক্ষকের যে দায়িত্ব, অনেক বড় একটা গুরু দায়িত্ব, সেই দায়িত্ব তো পালন করছেন আপনি। সেটা করছি একেবারে গান ঢাকায় যখন এসেছি তখন থেকেই, মানে গান শেখানোটা কখনো পেটের দায়ে করেছি, এসেছি যখন এসে যখন দেখেছি কোথাও এখন দায়বদ্ধতার কারণে থাকার জায়গা নেই, টাকা দরকার, তখন খুব বেশি গান শিখেছি, জেনেছি তা নয়, গ্রাম থেকে যা শিখে এসেছি তাই, তাই দিয়ে হয়তো ছোটখাটো গান শেখানোর কাজটা করেছি। তাতে কিছু টাকা এসেছে, যা দিয়ে আমি নিজে শিখতে পেরেছি এবং লেখাপড়াটা চালিয়ে নিতে পেরেছি। তারপরে সেই সময়গুলো কি দারুণ সোনালী একটা সময়। নিশ্চয়ই, তখনকার সময়টা অনেক ভালো সময় ছিল। আচ্ছা, এখনো ভালো সময়। এই যে গ্রামে আপনার গান শেখাটা শুরু হলো, সেটা কিভাবে, বা এটা কি পরিবারের অনুপ্রেরণাই নাকি নিজের ইচ্ছে? আসলে আমার পরিবারটা খুব সাংগীতিক না। আচ্ছা। একদিকে
অন্যদিকে সাংগীতিকও, কারণ আমার বাবা এবং চাচা পুঁথি পাঠ করতেন। সপ্তাহে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো সেখানে ইসলামিক গান হতো, ইসলামিক গান গাইতাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের রচনা বা বিভিন্নভাবে সংগৃহীত যে ইসলামিক গানগুলো সেগুলো করা হতো, এবং বিভিন্ন প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় বেশিরভাগই প্রথম হতাম। এর আগে আমার ভাই বোনেরা, বড় বোন খুব ভালো কণ্ঠ ছিল, তিনি ফার্স্ট হতেন। তারপরে আমিও একবার ফার্স্ট হয়ে গেলাম, তিনি খুব কষ্ট পেলেন যে তাকে দিয়ে গিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। এরকম অনেক ইতিহাস। আচ্ছা, গান শেখাটা কিভাবে বা কার কাছে গান শিখেছিলেন? ওই যে বললাম যে প্রকৃতি, আমার গ্রেটার ময়মনসিংহ তো একেবারে সর্বত্রই গানই হতো আসলে। ওই রাত্রে গান, দিনের বেলায় মাঠে কাজ হচ্ছে সেখানে গান। আমি গান শেখার জন্য মাঠে যারা কাজ করছে সারি গান গাইছে, লাইন ধরে খ্যাত নিরাচ্ছে, সেখানে যে বসে বসে আমি গান শিখেছি। আবার হয়তো স্কুলে কোনো শিক্ষক যারা একটু গান জানতেন তাদের কাছে গান শিখেছি। বেশিরভাগ শেখা হয়েছে স্বেচ্ছায়, একেবারে প্রকৃতির কাছ থেকে যদি বলেন শেখা। এরপরে একটা রেডিও আসলো, কলের গান ছিল, কলের গানে সে গান শুনতাম। তারপরে রেডিও কিনলো আমার বাবা, সেইখানে শুনে শুনে একবার দুইবার শুনতাম, সেই গান মুখস্থ হয়ে যেত। তখন তো এত বেশি সুযোগ সুবিধা ছিল না গান শেখার বা ইয়ে করার, তো সেইভাবেই আসলে সুযোগ সুবিধা কম থাকার পরও আসলে ইচ্ছে থাকলেই যে গানটাকে রপ্ত করা যায় বা যে কোনো শিল্পকেই রপ্ত করা যায় তার জ্বলন্ত প্রমাণ। আচ্ছা, একটি গান শুনি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। গান তো যেহেতু আমি দেখতেই পাচ্ছেন যে একটি যন্ত্র আমি সাথে করে নিয়ে আসছি। এই যন্ত্রটা আপনার নিজের বানানো? এই যন্ত্রটি আমি এই প্রথম কোনো ইসে বাজাচ্ছি বলতে পারেন। নাম কি এই যন্ত্রের? এই যন্ত্রটার নাম, এটা আসলে আমার মনে হয় যে পৃথিবীতে এরকম যন্ত্র একটি আছে, কারণ আমার সংস্করণ এটি। এই নামটি আমি যেহেতু ছোটবেলায় যে বললাম যে তখন তো কোনো যন্ত্র সেরকম হাতের কাছে পেতাম না, একটা দোতারা ছিল। আচ্ছা, সেই দোতারাটার নাম ছিল স্বরাজ। এখন যে দোতারাটা ব্যবহৃত হয় আমাদের বিভিন্ন লোকগানের সাথে সেই রকম না। সেই স্বরাজ, সেটার মধ্যে সব স্টিলের এবং পিতলের তার থাকতো এবং তরফের তার থাকতো। হ্যাঁ, এখনকার দোতারার মতো না। সেই স্বরাজটাকে একটু ছোট ছিল, আর দোতারা এবং সরোদ এই তিনটির সমন্বয় করে আমি ভাবলাম যে তরফের তার তো আছেই, এর সাথে জোয়ারির তার, যে হ্যাঁ এই তরফের তার বা চিকারির তার, এই তারগুলো সংমিশ্রণে কোনো ভালো কিছু হতে পারে কিনা। তো দেখলাম যে আমি নিজের জন্য আর কি, নিজে বাসায় বসে বসে যখন থাকি তখন একটু দোতারাটাও বাজাই, আর সাথে সারিন্দা বাজাই। লোকযন্ত্র বলতে যা হয় যে গ্রামে শিখেছিলাম, গ্রামে যেটা হয় সেটা যে গ্রামের মানুষ আসলে গান শেখার সাথে সাথে যন্ত্রটা শিখতো আগে, কারণ যন্ত্র বাজিয়েই তাকে গান শুরু করতে হয়, নিজের যন্ত্র নিজে বাজাতে হয়। এখন যেরকম যন্ত্র অনুষঙ্গ থাকে, যন্ত্রীরা থাকে, কিন্তু তখন যিনি গান করতেন তিনিই কিন্তু স্টেজে উঠে তিনি একটি যন্ত্র বাজিয়ে। তো আমি যে গানটি করব এইটির একটি ইতিহাস আছে। এনটিভির একেবারে শুরুর দিকে তখনও সরাসরি যে মিউজিক্যাল শোগুলি এখন হয় সেগুলো তখনও শুরু হয়নি। তখন আউটডোরে শুটিং করে করে গান করে সেগুলো প্রচার করা হতো বিভিন্ন শিল্পীর। তা আমার একটি গান তখন এনটিভি করেছিল, যে গানটি বহুবার বাজিয়েছে এনটিভি। সেটিও একটি যন্ত্র আমার হাতে ছিল, সেটি ছিল রবাব, মানে ইন্ডিয়ান একটি যন্ত্র, অনেকে তাকে বেঞ্জু বলে। সেই বেঞ্জুটি হাতে নিয়ে আমি গানটা করেছিলাম। সেই গানটা অনেকদিন বাজিয়েছে, এখনো সেটা মনে পড়ে। তো আজকে মনে করছি যে সেই গানটি গেয়ে আমি আসলে জি। মনে সাধলয় যাই গো ফিরায়া বার গায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। মনে সাধলয় যাই গো ফিরায়া বার গায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। রাইতের বেলায় শুনতে যায় আলো মতি গান, সুরে সুরে কাইন্দা কাইন্দা আকুল হইতো প্রাণ।
রাইতের বেলায় শুনতে যাইয়া আলোমতি গান সুরে সুরে কাইন্দা কাইন্দা আকুল হইত প্রাণ বাবার সাথে হাটে যাইতাম তালে তালে বৈঠা বাইতাম বাবার সাথে হাটে যাইতাম তালে তালে বৈঠা বাইতাম পানসিনায়ে মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে এই মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। কি সুন্দর, অদ্ভুত সুন্দর। এবং আপনি যখন বলছিলেন যে মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে, মানে এটা না ফিল করা যাচ্ছিল, এত চমৎকার। এই জন্য আমরা বলি না এই মাটির গান বা যে শেকড়ের গান, লোকসঙ্গীত। লোকসঙ্গীতটাকে কেন বেছে নিলেন? আরো তো অন্যান্য ঘরানার গান ছিল, কেন লোকসঙ্গীত? এই যে লোকসঙ্গীত হচ্ছে আমাদের একদিকে নিজস্ব সংস্কৃতি তো বটেই, আর আমার জন্ম যেহেতু বলেছি প্রথমে একেবারেই পাড়া গায়ে, যেখানে হাটে মাঠে ঘাটে লোকসঙ্গীতই হতো। জারি গান, মুর্শিদি গান, মারফুদি গান, পালা গান, যাত্রা গান, বিভিন্ন রকমের গান শুনে শুনে বেড়ে ওঠা এবং সেই সমস্ত গানের সাথে সাথে গলা মিলিয়েই গানটা শেখা। কাজে সেই যে ভালো লাগা, সেই যে ভালোবাসা, সেই যে ছোটবেলার যে ভালো লাগাটা, সেটা কিন্তু ভোলা যায় না, সেটি সঙ্গে ছিল। তারপরেও আমি যখন দেখেছি যে যখন শহরে এসেছি আমি, এটা ৮০ দশকের একেবারেই গোড়াতে এসে আমি যখন সঙ্গীত কলেজে ভর্তি হয়েছি, হ্যাঁ, সেখানে দেখেছি বিভিন্ন রকমের সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, বিভিন্ন ধারার সঙ্গীতের টিচাররা বিখ্যাত বিখ্যাত লোকেরা ছিলেন। সেখানে দেখলাম যে আমার অত্যন্ত প্রিয় আব্দুল আলিম তো আমাদের দেশের মরমী শিল্পী, তারই একজন সুযোগ্য শিষ্য বলতে পারেন ইন্দ্রমোহন রাজবংশী। তিনিও দেখি ওইখানে শিক্ষকতা করেন এবং আমার খুব ভালো লাগলো যে আমি এখানেই লেখাপড়া করব, এখানেই গান শিখব। এবং তখন অনেকেই আমাকে বলেছে যে তোমার কণ্ঠ সুন্দর, তুমি এক কাজ করতে পারো, এখন তো ড্রামস, গিটার এই সমস্ত দিন চলে আসছে, সবাই এগুলো নিয়ে গান করছে, তুমিও ইচ্ছে করলে ড্রামস গিটার নিয়ে এরকম করে গানটা করতে পারো। আমার কেন যেন মনটা টানে নাই। হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত আমাকে খুব টেনেছে, উচ্চাঙ্গ সঙ্গীত ভালো লেগেছে, কিন্তু তার সাথে সাথে লোকসঙ্গীতকে আমি কখনো বাদ দিতে পারিনি। এই যে মজ্জাগত হয়েছিল ছোটবেলা থেকে, সে কারণেই লোকসঙ্গীত নিয়ে মানে ওই প্রকৃতির মাঝেই, প্রকৃতির সেই সুরের মাঝেই সবসময় থাকতে চেয়েছেন আপনি। এখন পর্যন্ত কতগুলো বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন? আমি তো শুরু করেছিলাম, আসলে এটা বলতেই হয় কারণ এখনকার প্রজন্ম সেই কষ্টটা জানে না, যে একটি গ্রামে বসে গান শেখা কিছুই তো ছিল না। হারমোনিয়াম তো প্রশ্নই ওঠে না, দোতারা কারো কাছে ছিল যারা বাউল গান টান করতেন, তাও কাছে ছিল না। একতারা, সেটাও ছিল না। কি ছিল? ট্যামট্যামি বলে ওটাকে। ওই মাটির কলসের, ভাঙা কলসের মুখে যে গরুর ইসের ভিতরে এক রকমের পর্দা ছিল, ওই পর্দা লাগিয়ে কোরবানির সময় আমরা একটা ট্যামট্যামির মতো বাজাতাম। এইটা একটা যন্ত্র ছিল। আর পারকেশন ছিল ওই যে কাঁসার যে বাটি ছিল, কাঁসার বাটি, এই কাঁসার বাটির মধ্যে কোনো কাঠি টাঠি দিয়ে বাজে, সেটি পারকেশন ছিল। আর তাল যন্ত্র ছিল, আমার বড় ভাই খুব ভালো বাজাতেন। এই যে মাটির হাঁড়ি পেটের মধ্যে লাগিয়ে এইভাবে তিনি তাল যন্ত্র ঘম ঘম করে শব্দ হতো, আবার হাতের যে চড়ার যে শব্দ, সেই শব্দটি হতো। হ্যাঁ, এই যে ভালো লাগে। এবং উঠানের মধ্যে যখন আমরা গান করতাম, গ্রামের অসংখ্য মানুষ কিন্তু সেই গান এক জায়গায় উপভোগ করতে। মানে কত সীমাবদ্ধতাকে ছাপিয়ে আসলে যে গানটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তাই না? আরো একটি গান শুনি আমরা আপনার কণ্ঠে। জি, তাহলে আরেকটি গান করি। এটা হলো আমাদের বৃহত্তর ময়মনসিংহেরই আরেকজন বিখ্যাত গীতি কবি উকিল মুন্সী। এই গানটি আমার খুব প্রিয় গান। এই গানটি আমি প্রথমে সংগ্রহ করেছিলাম, পরবর্তীতে অনেকেই গানটা গেয়েছেন। গানটি আমি করছি উকিল মুন্সীর।
আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নাইয়া, পার কর দুঃখিনী রাধারে। আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নাইয়া, পার কর দুঃখিনী রাধারে। কুক্ষণে বাড়াইলাম রে পাও, খেওয়া ঘাটে নাই কানাও রে, আরে ও রে নাইয়া। কুক্ষণে বাড়াইলাম রে পাও, খেবা ঘাটে নাই কানাও রে, আরে ও রে নাইয়া। আমার খেওয়ানি রে খায় জলের কুম্ভীরে রে সুজন নাইয়া, পার কর দুঃখিনী রাধারে। আমি ভাবছিলাম কি এই রঙে দিনে যাবে রে সুজন নাইয়া, পার কর দুঃখিনী রাধারে। ভীষণ ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলার মতন অনেক কিছু আসলে জানার ছিল, কিন্তু আমাদের হাতে সময় একেবারেই কম। হয়তো অন্য কোনো আয়োজনে আরও অনেক গল্প হবে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। যারা শুনছিলেন এতক্ষণ ধরে তাদের প্রতি অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সর্বশেষে এনটিভির প্রতিও অনেক কৃতজ্ঞতা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।